আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার কোনো পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আজকের একটা নতুন ঘটনা নিয়ে আমি চলে এসেছি। ঘটনাটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, গায়ে লোম খাড়া করে দেওয়ার মতো একটা ঘটনা। ঘটনাটার নাম হলো রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়ার রেল স্টেশনে সকাল 8টা বা 8:30 বেজে যায়। স্টেশনে নেমে আরো 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরো 2 ঘন্টা। তারপর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টা ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে। কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে আমি যাই না। যখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশুনো করি, প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই আমি। তাতে সুবিধেও খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যার আগেও বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার খুব নেশা ছিল আমার। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাইয়া বসিয়া ছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে, ইত্যাদি ইত্যাদি। আমি বাবার একমাত্র সন্তান। বাবার খুব বয়সও হয়ে গেছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সবকিছুই বলতে পারেন। আমি বড় হব, আমি মানুষ হব, আমি মানুষের মতো মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে অনেকটা বেশি। আমার জন্য বাবার মোটা টাকা হাত খরচ পাঠাতেন। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলাও দেখি বটে, আবার কখনো কখনো সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এদোপানা পড়া একটা পুকুর, কেবল ক্ষেত, খামার, বন আর জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, ঠিক তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটতলার ছায়ার হারুমুদিনের দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আমি গেলে তারা আমার কাছে কলকাতার অনেক গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা
ঠিক তাদের কাছে নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে বটে। আমার চাল চলন, জামা প্যান্ট থেকে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখেও তাদের ঠিক তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন একটা গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকাবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানের বাড়িতে গিয়ে পুজো করতেন। বড় ভদ্রলোক ছিলেন তিনি। আমি দেশে গেলে আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা? ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম, হ্যাঁ ওই হচ্ছে আর কি। তিনি বলতেন, হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনছি, খুব সাবধানে চলাফেরা করবে কিন্তু। নসু কাকা আমাদের দেশের নাম করা একজন পুরোহিত মশাই। তিনি না হলেই কারোর কোনো পূজা আর্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, ঠিক তাতেও যেমন তার ডাক পড়তো। আবার কেমন করে বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে, ঠিক তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারি তোড়ার দুর্গা পুজো, কালী পুজো থেকে আরম্ভ করে ঠিক 3 কোষ দূরে জমিদার বাবুর বাড়িতে যত উৎসব, যত বিয়ে ব্রত উদযাপন, সবেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হওয়ায়ও যে ঘটনাটা ঘটলো, চলো একটা তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। ঠিক 3 সপ্তাহ আমি দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে জানিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন ছিল শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশে বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি যে কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধ্যে 6টার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়ি পৌঁছতে সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 কোষ হেঁটে যাব তখন রাত ঠিক 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে বলবেন, কি হলো, দুপুর 2টো ট্রেনে আসতে পারলি না? কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে পৌঁছল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিকটার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। এত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ খুব একটা বেশি নেই। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম সাইকেল রিক্সা করে ভাড়া করে নেব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই এত দূর যেতে চাইলেন না। বেশি টাকার লোভ দেখেও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, এত দূরে সাউরি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে যে বাবু।
আমি বললাম, আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবুও কেউ রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। কিন্তু অনেক জিনিস ছিল আমার। বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন তিনি। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা আমি কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়ে গেছিলাম হাজার মলম। মার পায়ে হাজা হয়েছিল। তারপর একটা গামছা কিনেছিলাম, একটা বাবার জন্য, আরো অনেক খুচরো জিনিস আমি কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা আমি হেঁটে চলেছি। চারিদিকে নিশ্চুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে দেখে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আজ ঠিক অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে সেই মাথার ওপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে ঠিক চিনতে পেরে আবার চুপ করে গেল। ঠিক তবুও আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কিন্তু কিসের ভয় ঠিক সেটা আমি বলে বোঝাতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম আমি। ঠিক চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার এই জায়গাটিতে হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে, তাই চারিদিকে দু চারটে ছোট দোকান, ঠিক তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগেই এই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সেই ছোটবেলার একটা ঘটনা। কিন্তু তখন থেকেই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলা তো কেমন একটা গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। ঠিক তখনই মনে পড়ল, বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। ঠিক তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা হয়তো বলেছেন, আর কেন বসে আছো, খোকা আজকের বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো আগে। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতে হয়তো ঘুমিয়ে গেছে। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি আমি। রাত তখন ঠিক 11টা বাজে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে যেখানে একটা নদী ছিল, তখন খেয়া নৌকোয় এপার ওপার করতে হতো। কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়তি রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোকটাই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাঁড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার কোনো পা নেই,
শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর গল্পের দ্বিতীয় অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।